আচ্ছা, তোমাদের হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর আজকে হচ্ছে 4 নম্বর ক্লাস। এটা হচ্ছে আমরা অধ্যায় না, প্রবলেম 7 থেকে হচ্ছে আমরা আজকে সলিউশন করব। প্রবলেম 7টা আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম, জাস্ট রিকোয়ারমেন্ট এটা আমি বলে দিয়েছিলাম যে আমাদের কি বের করতে হবে। তা আমি এটা একদম শুরু থেকে স্টার্ট করছি। এখানে কি বলেছে, একদম শুরু থেকে এই ম্যাথটা আজকে সলভ করে দেব। এখানে বলেছে তোমাদের, আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট এ তে জানতে চেয়েছে যে আমাদের মিসিং নাম্বারস ইন দ্য ইকুইটি স্টেটমেন্ট, মানে মালিকানা সত্ত্ব বিবরণীতে আমাদের এখানে মিসিং নাম্বারস গুলো কত কত আছে, বা মিসিং এলিমেন্টস গুলো যা যা আছে সেগুলো আমরা বের করব। আমাদের তোমাদের প্রথম ক্লাসে, এটার যে থার্ড ক্লাস হয়েছে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমরা কিভাবে প্রফিটটাকে বের করি। যেমন এখানে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কোনটা মিসিং আছে। অ্যাট ফার্স্ট আমাদের নিট ইনকামটা নেই, তো নিট ইনকামটা আমাদের বের করতে হবে। আর নিট ইনকাম বের করার জন্য আমাকে এখানে অনেকগুলো ক্লু দিয়েছে। যেমন এখানে নিট প্রফিট মার্জিন বলেছে 12.5% অফ সেলসের। সেলসটা হচ্ছে আমাদের 4,096 মিলিয়ন হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টে আছে, মানে আমাদের আয় বিবরণীতে 4,096 মিলিয়ন হচ্ছে আমাদের সেলস। তাহলে এটার উপরে আমি কত পার্সেন্ট ধরবো, 12.5% ধরবো হচ্ছে আমার প্রফিট। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার নিট প্রফিট, ঠিক আছে, এটা বা আমার নিট ইনকাম একই কথা। তারপরে আমাকে এখানে বলেছে ফ্রি ক্যাশ ফ্লো বের করার জন্য। আমি বলেছিলাম যখন তোমাদের ডেট দেয়া থাকবে না তখন নিট ডিভিডেন্ডে হবে ফ্রি ক্যাশ ফ্লো। ঠিক আছে, কারণ এখানে দেখো সিরিয়ালে আমাদের মিসিং কোনটা আছে। আমাদের নিট ইনকামটা আমরা বের করেছি, পরবর্তীতে বলেছে কমন ডিভিডেন্ড, এখানে কিন্তু কমন ডিভিডেন্ডটা আমাদের মিসিং। তার মানে কমন ডিভিডেন্ডটা বের করার আমাদের একটা সূত্র বা একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে কি, নিট ডিভিডেন্ডের সাথে আমরা কি যোগ করব, শেয়ার রিপারচেসটাকে আমরা যোগ করব। রিপারচেস না, এখানে একটু ভুল আছে, আমরা শেয়ার ইস্যুকে যোগ করব। শেয়ার রিপারচেস যখন থাকবে সেটাকে আমরা মাইনাস করব, আর যখন আমাদের ইস্যুটা থাকবে সেটাকে আমরা প্লাস করব। যেমন এখানে আমাদের 152, এটা হচ্ছে আমার শেয়ার ইস্যু, ঠিক আছে, এটা ইস্যু হবে, এটা কারেকশন করবা, এটা ইস্যু হবে। তাহলে আমাদের আমাদের কিন্তু নিট ডিভিডেন্ড বা ফ্রি ক্যাশ ফ্লো যেটা, সেটা কিন্তু আমরা 76 আমাদের কোয়েশ্চেনে দেয়া আছে। দেখো, দ্য ফার্ম অলসো জেনারেটেড ফ্রি ক্যাশ ফ্লো 76 মিলিয়ন ডলার। তাহলে দেখো 76 বলেছে, তার মানে এটা হচ্ছে, যেহেতু আমার ডেপ্ট নেই তার কারণে এটা হচ্ছে আমার নিট ডিভিডেন্ড, এবং এটার সাথে আমাকে কি প্লাস করতে হবে, শেয়ার ইস্যুকে প্লাস করতে হবে। এটা আমার ফর্মুলা। শেয়ার ইস্যু কত আছে, 152, আর শেয়ার রিপারচেস যদি থাকতো তাহলে সেটাকে আমি মাইনাস করতাম। যেহেতু আমার এখানে শেয়ার রিপারচেস নেই তাহলে আমি এখানে সেটাকে দেইনি। তো দুইটাকে প্লাস করে বা অ্যাডজাস্টমেন্ট করে দিলে আমি যেটা পাবো 228, এটা হচ্ছে কি 228 আমাদের কমন ডিভিডেন্ড, মানে এটা আমাদেরকে পেড করতে হবে, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে দিতে হবে। এটা গেল রিকোয়ারমেন্ট এ। তারপরে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট বি তে দেখবো, কারণ আমাদের এ তে বলেছে যে মিসিং ইনফরমেশন গুলো বের করার জন্য। আর এখানেও আমাদের আরেকটা মিসিং ইনফরমেশন আছে, যেটা হচ্ছে লাস্টেরটা ব্যালেন্স, মানে আমাদের হচ্ছে এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্সটা আমরা প্রো ফর্মা প্রো ফর্মা যেটা পড়েছে ছক দিয়ে, সেটা থেকে আমরা করব। আমরা হচ্ছে এইটা যখন করব, যে ইকুইটি স্টেটমেন্ট বলো বা হচ্ছে রিফর্মুলেটেড স্টেটমেন্ট, শেয়ার হোল্ডারদের ইকুইটি স্টেটমেন্ট, তখন কিন্তু আমরা কি এই প্রো ফর্মাতে করতে হবে, মানে আমাদের এই ছকটাতে করতে হবে। এইভাবে করে আমাদের ম্যাথটাকে দেখাতে হবে। আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা এখানে আছে, আর এখানে আমাদের আনসারটা আছে। আমরা দুইটাই দেখবো কি বলেছে। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট বি তে বলেছে কি, রিফর্মুলেটেড দ্য কমপ্লিট স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স ইকুইটি টু আইডেন্টিফাই কম্প্রিহেন্সিভ ইনকাম ফর দ্য কমন শেয়ার হোল্ডার্স। এক কথা হচ্ছে আমাদের বলেছে
এই যে আমাদের একটা ইকুইটি স্টেটমেন্ট দেয়া আছে, এটাকে হচ্ছে রিফর্মুলেট করতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে করব। আমাদের যে আমরা ছক পড়েছিলাম, আমি যেটাকে বলেছিলাম মুখস্থ করার জন্য, রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট, সরি রিফর্মুলেটেড কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, এইটাই পুরো মুখস্থ করতে হবে। এইটার মতো করেই হচ্ছে আমরা এই অঙ্কটা করব, ঠিক আছে? যেমন দেখো এখানে বলেছে, অ্যাট ফার্স্ট আমার প্রথমে কি আছে, প্রথমে আমার বেসিক আমার ফর্মুলা বা আমার প্রো ফর্মা অনুযায়ী আমাকে বিগিনিংটাকে দিতে হবে। তাহলে আমার অ্যাট ফার্স্ট আমার বিগিনিং ইকুইটিটা কত আছে, 473। তাহলে এই যে বিগিনিং, বিগিনিং ইকুইটি যেখানে কিন্তু 473 কিন্তু এখানে আমি লিখেছি। তারপরে হচ্ছে এটার সাথে আমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে অনেক কিছু। তাহলে আমাকে এখানে যে নামটা দিতে হবে সেটা হচ্ছে নিট ট্রানজাকশন উইথ শেয়ার হোল্ডার্স। মানে শেয়ার হোল্ডার্স এর সাথে আমরা যেহেতু ওনার্স ইকুইটি বা আমরা যেহেতু কমন শেয়ার হোল্ডার্সদের ইকুইটিটা বের করছি, সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই আমরা শেয়ার হোল্ডার্সদের যেগুলো আমরা প্রদান করি বা যেভাবে আমাদের আমরা টাকা পাই বা আমরা শেয়ার পারচেস করি বা শেয়ার ইস্যু করি, সেই লেনদেনগুলোই আসবে, সেই ট্রানজেকশন গুলোই আসবে যেগুলো শুধু কমন শেয়ার হোল্ডার্স রিলেটেড। এখানে প্রেফার্ড শেয়ার হোল্ডার্স বা ডেপ্ট হোল্ডারদের কিছুই কিন্তু আসবে না, এটা মনে রাখতে হবে। কারণ আমাদের স্টেটমেন্টটা হচ্ছে কমন শেয়ার হোল্ডার্স দিয়ে। তাহলে দেখো নিট ট্রানজেকশন উইথ শেয়ার হোল্ডার্স, এখানে আমরা একটা ট্যাগলাইন দিয়ে আমরা এখানে আমাদের প্রথম আমাদের ফর্মুলা বা আমাদের প্রো ফর্মাতে ছিল ইস্যুইং শেয়ার বা শেয়ার ইস্যু। তাহলে আমাদের এখানে খুঁজতে হবে শেয়ার ইস্যুটা কত। এটা কিন্তু প্লাস হয়। এই যে ইস্যু অফ কমন স্টক এখানে আছে 152। তাহলে এটা আমরা বসাবো। এত ছক, এত ইজিবিজি ছক করবা না, তোমরা নর্মালি একটা ফ্রেশ ছক করবা। এখানে যেমন বারবার রো রো হচ্ছে ড্র করেছে, এত রো ড্র করার কোনো দরকার নেই। তোমরা হচ্ছে একটাই রো ড্র করবা আর দুইটা কলাম করবা। তাহলে এখানে কমন ডিভিডেন্ড আমরা আগে লিখবো শেয়ার ইস্যু। কমন ডিভিডেন্ড এখানে ওরা আগে লিখেছে, এটা আমরা করব না, আমরা প্রো ফর্মা ফলো করব। তাহলে আমাদের শেয়ার ইস্যু যেটা, আমরা শেয়ার ইস্যু বরাবর এখানে কত লিখবো, 152। এখানে ওরা ব্র্যাকেটে দিয়েছে, এটা ব্র্যাকেটে দিবা না। আর তোমরা ম্যাথ গুলা বাসায় করছো না, এগুলো করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। যেমন তোমাদের বইয়ের মধ্যে এক একটা ম্যাথ এক একটা প্যাটার্নে দেয়া, সো তোমরা সেই প্যাটার্ন গুলো ফলো করবে না। যেমন এই ম্যাথটা কিন্তু অন্য আরেকটা প্যাটার্নে দিয়েছে, যেখানে ডিভিডেন্ড থেকে শেয়ার ইস্যু মাইনাস করেছে। এটা কিন্তু আমাদের প্রো ফর্মাতে বলেনি। আমাদের প্রো ফর্মার প্যাটার্নটা হচ্ছে আমাদের ইস্যুটা যাবে প্লাস, ইস্যু কখনো মাইনাস যাবে না। শেয়ার ইস্যুটা আমাদের প্লাস ফিগারে যাবে এবং এখান থেকে আমরা কমন ডিভিডেন্ডকে মাইনাসে দিব। এখন যদি বলে এটা কোথায় আছে, যেটা এখানে আছে, এটা যারা পড়েছো তারা জানো। এই যে দেখো, ক্যাপিটাল কন্ট্রিবিউশন উইথ কমন শেয়ার হোল্ডার্স, মানে এখানে আমাদের যে ইস্যু, ইস্যু যে শেয়ার হোল্ডার্স বা কমন শেয়ার ইস্যু যেটা, এটা কিন্তু প্লাস হবে। এবং দেখো এই যে ডিভিডেন্ড, ডিভিডেন্ডটাকে এখানে মাইনাস করেছে। শেয়ার রিপারচেস থাকলেও মাইনাস করেছে। এখানে আমার শেয়ার রিপারচেস কোথাও নেই, বাট এখানে আমার শেয়ার ইস্যু আছে, আমি প্লাস করব। এবং এই যে ডিভিডেন্ডটা এখানে আমরা মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে? এইখানে মাইনাস দিব। আর এইখানে কিন্তু আমরা মাইনাস দিব না, এখানে শুধু আমরা 152 লিখবো, ঠিক আছে? আর এই যেখানে কিন্তু আমাদের ডিভিডেন্ডটা মাইনাসে আছে, ওরা কিন্তু ডিভিডেন্ডকে প্লাসে লিখেছে। এই ভুলগুলো করবা না, প্যাটার্ন ফলো করবা, প্যাটার্নে যেভাবে আছে সেভাবে লিখবা, আনসার ঠিকই আসবে। তাহলে দেখো এখানে শেয়ার ইস্যু 152 মাইনাস দিবা কমন ডিভিডেন্ড, বের হবে কি 76। এটা আমাদের মাইনাস ফিগারে বের হবে। কেন বের হবে? কারণ আমার শেয়ার ইস্যুটা কিন্তু এখানে ছোট আর ডিভিডেন্ডের পরিমাণটা বড়, তার কারণে আমার এখানে কি 76টা মাইনাস ফিগারে বের হবে। তাহলে এটা আমার গেল কি, নিট ক্যাশ কন্ট্রিবিউশন। ঠিক আছে, মানে আমি অ্যাডজাস্ট করেছি এই জিনিসগুলো। এখন যদি আমাদের কোয়েশ্চেনে কম্প্রিহেন্সিভ ইনকাম থাকে, তাহলে আমরা কম্প্রিহেন্সিভ ইনকামটাকে ইনক্লুড করব। যদি না থাকে, তাহলে আমাদের বা আমাদের যে প্রো ফর্মা সেটা অনুযায়ী আমাদের এখানে যাবে নিট ইনকাম। তাহলে এখানে তো নিট ইনকাম নেই, তাহলে নিট ইনকামটা কিন্তু আমাদের এখানে আমরা বের করেছি। এই জন্যই কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট এতে বলেছে মিসিং ইনফরমেশন গুলাকে বের করার জন্য। তাহলে এখানে এই যে আমাদের নিট ইনকাম 512, তাহলে এটা আমরা বসাবো নিট ইনকাম 512। তারপরে আমাদের ফর্মুলা অনুযায়ী হচ্ছে এখানে আমরা দেখব কোন জিনিসগুলা বা কোন এলিমেন্টস গুলা মাইনাস যাবে, কোন এলিমেন্টস গুলো প্লাস হবে। যেমন এখানে আছে
সিরিয়ালে যদি যাই, কমন ডিভিডেন্ড নিট ইনকামকে আমি দিয়ে দিয়েছি, ক্রস বিগিনিং ইনভেন্টরি এসেছে এটাও বাদ, কমন ডিভিডেন্ড এসেছে এটাও বাদ। আমরা সিরিয়াল ওয়াইজ যাব, ইস্যু কমন স্টক এসেছে এটাও বাদ। তাহলে আমরা এখানে আমাদের নিট ইনকামের সাথে কি কি অ্যাডজাস্টমেন্ট হবে? তখন আমরা দেখবো আনরিয়ালাইজড লস আছে, এখানে আনরিয়ালাইজড গেইনও থাকতে পারে। যদি গেইন থাকে তাহলে আমরা প্লাস করব, যদি লস থাকে তার মানে এটা আমার ক্ষতি, ক্ষতি হলে এটাকে আমি কি করব, মাইনাস করব। তাহলে এই যে আনরিয়েলাইজড গেইনকে কিন্তু আনরিয়েলাইজড লসকে কিন্তু এখানে -19 করেছে। এবং দেখো এখানে বলেছে গেইন, গেইন মানে কি অর্জন, লস মানে কি যেটা ক্ষতি। তাহলে যতগুলোর সাথে গেইন থাকবে সেগুলোকে প্লাস করব, আর লস গুলোকে মাইনাস করব। তাহলে ফরেন কারেন্সি ট্রানজেকশন করার জন্য বা করার সময় আমার কিছু ইনকাম বা কিছু অর্জন হয়েছে, এটা হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই $12কে আমি এখানে কি করব, প্লাস করে দিব। তারপর আমি বলেছিলাম যদি তোমার প্রেফার্ড ডিভিডেন্ড দেয়া থাকে বা প্রেফার্ড কোনো কিছু দেয়া থাকে সেটা মাইনাস হবে। এখানে আমার প্রেফার্ড ডিভিডেন্ড আছে 10, তাহলে এটা তো আমার আসবে না, কারণ আমি করছি কি, কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। তাহলে এখানে কিন্তু তারা প্রেফার্ড ডিভিডেন্ডকে ইনক্লুড করে করেছে, তো আমরা কিন্তু এটা করবো না, আমাদেরকে এটাকে ডিডাক্ট করতে হবে। তাহলে এই যে প্রেফার্ড ডিভিডেন্ডকে কি করেছে, এখান থেকে আবার ডিডাক্ট করে দিয়েছে, যার কারণে এইগুলো যদি তুমি প্লাস মাইনাস করো তাহলে এখানে একটা অ্যামাউন্ট পাবা 495। ঠিক আছে, তারপরে এই যে বিগিনিং ইকুইটি, নিট ক্যাশ কন্ট্রিবিউশন, তারপরে হচ্ছে এই যে 495 ক্যালকুলেশন করলে তোমার এখানে একটা এন্ডিং ব্যালেন্স আসবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে কি, বিগিনিং যেটা থাকবে সেটা প্লাস করব, নিট ক্যাশ কন্ট্রিবিউশন আমার যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস করব, যদি প্লাসে থাকে প্লাস করব। আমার এখানে আদার কম্প্রিহেনসিভ ইনকাম বা নেট ইনকামের আমার যে আমি আরেকটা স্টেপ করব, সেখানে যদি আমার মাইনাস ফিগারে থাকে তাহলে মাইনাস করব, যদি প্লাস থাকে তাহলে প্লাস করব। যদি এখানে কোনোটা মাইনাস ফিগারে নেই লাস্টেরটা, তার মানে আমি এটাকে প্লাস করব। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করবা, ক্যালকুলেটরে 473 -76 +495 ক্যালকুলেশনটা করলে তোমার এখানে অ্যান্সার আসবে 892। তাহলে এইটা হচ্ছে তোমার এন্ডিং ইকুইটি বা এন্ডিং ব্যালেন্স। মনে করবা এই ব্যালেন্সটার সাথে তোমার এই যে এখানে যে তোমার একটা ফর্মুলা দেয়া বা তোমার যে স্টেটমেন্টটা দেয়া থাকবে, এখানে যে ইনকাম কমন শেয়ার হোল্ডার সিকিউরিটির স্টেটমেন্টে তোমার যে লাস্টের ব্যালেন্সটা দেয়া থাকবে এটার সাথে তোমার এই এন্ডিং ব্যালেন্সটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার এটা মিসিং আছে, মিসিং থাকার কারণে আমরা বের করেছি। সবসময় কিন্তু এই উপাদানগুলো মিসিং থাকবে না, এখানে দিয়ে দিবে। ঠিক আছে, যদি এইটা দিয়ে দেওয়া থাকে তাহলে মনে করবে এটার সাথে তোমার আনসারটা মিলবে। যদি এন্ডিং এর সাথে তোমার আনসার না মিলে তাহলে বুঝতে হবে যে তোমার ম্যাথ ভুল আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব মজা করার সময়, যে এটা এটা খুব ভালো লাগবে, কারণ কি তোমার আনসারটা দিয়ে দেওয়া থাকবে, তুমি নিজেই বুঝবা তোমার অঙ্ক হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, যদি অ্যান্সার না দেয়া থাকে সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, আর ম্যাক্সিমাম সময় অ্যান্সারটা দিয়ে দেওয়াই থাকে, মানে এখানে এন্ডিং ব্যালেন্সটা দেয়া থাকে। আর এই যেখানে কিন্তু আমাদের বলেছে এন্ডিং ব্যালেন্সটাকে বের করার জন্য, সেইটার জন্য আমরা আগে রিকোয়ারমেন্ট বি করব, তাহলে কিন্তু আমরা এই এন্ডিং ব্যালেন্সটা বের করতে পারবো। এই যে 892, 892। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, এখানে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। নো এটা ম্যাম, বুঝার পারবো ইনশাল্লাহ। প্রবলেম আছে? নো ম্যাম। ওকে, আচ্ছা আমি নেক্সট ম্যাথটাতে যাচ্ছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এই টাইপস এর ম্যাথ গুলো তোমাদের আসে ম্যাক্সিমাম পরীক্ষাতে, দেখবে এখানে বোর্ড কোয়েশ্চেন কিছু আছে। আমি এখন যদি দেখাই তাহলে দেখবা যে এটা অনেকটা সিমিলার, একই টাইপস এর ম্যাথ গুলাই আসে বারবার। এটাতে আমি একটু পরে যাচ্ছি, আগে আমরা 21 নাম্বারটা একটু দেখবো। 21 নাম্বার অঙ্কটা, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, এই ম্যাথটা সহজ, আমরা বলতে পারি ইজি প্যাটার্নের একটা ম্যাথ। এবং এই অঙ্কগুলাই যে সব উপাদান দিয়ে দেওয়া আছে এরকম টাইপসের ইজি অঙ্কগুলা পরীক্ষাতে দেয়। আর যদি কি একটু ট্রিকি করতে চায় তখন দেখা যায় যে মিসিং ইনফরমেশন, এরকম টাইপসের ম্যাথ গুলা আসে।
আচ্ছা, 21ও আমাদের বলেছে যে 21 নাম্বার কোয়েশ্চেনটা যদি দেখি, 21 নাম্বার এখানে বলা আছে, দেখো ব্যালেন্স দিয়ে দেয়া আছে। ব্যালেন্স আমাদের বিগিনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে এবং নিট ইনকামও দিয়েছে। এখানেও দেখো আমাদের সেম সেম উপাদানগুলাই আছে, ফরেন কারেন্সি লস আছে, আনরিয়ালাইজড গেইন। আমি কিন্তু বলেছি এই যে লসটা আমাদের মাইনাস হবে, গেইনটা থাকলে আমরা প্লাস করব, ইস্যু অফ শেয়ারস এটা থাকলে প্লাস করব, কমন ডিভিডেন্ডকে মাইনাস করব, প্রিফার ডিভিডেন্ডকে মাইনাস করব। আমাদের কিন্তু এগুলো সবগুলাই একদম কমন এলিমেন্টস যা যা আছে। তাহলে আমাদের প্রথমে এখানে বলেছে কি দা বিগিনিং অ্যান্ড দা এন্ড, আচ্ছা এটা পরে দেখবো। কোয়েশ্চেনটা বলেছে কি রিফর্মুলেটেড স্টেটমেন্ট অফ কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, রিফর্মুলেট করতে বলেছে। এটা একভাবে তৈরি করা আছে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা রিফর্মুলেট বা পুনরায় আমাদের গঠন করতে বলেছে প্যাটার্ন মোতাবেক। তাহলে আমাদের প্রথমে যাবে নর্মালি কি, আমাদের ব্যালেন্সটা যাবে, তবে এখানে আমরা দেখবো এখানে একটু একটা ঝামেলা করে আছে। যেমন এখানে আমাদের 1206 বা 1206 এটা হচ্ছে বিগিনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। এবং এখানে বলেছে লাস্টে একটা লাইন, দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ ইয়ার ব্যালেন্স ইনক্লুড 200 মিলিয়ন অফ প্রেফার্ড স্টক। মানে এখানে বলেছে যে 200 বিলিয়ন প্রেফার্ড স্টকও এখানে ইনক্লুড আছে, মানে বিগিনিং এর ভিতরেও $200। ঠিক আছে, 200 এখানে ডলার বলে নাই, 200 মিলিয়ন। ঠিক আছে, তাহলে 200 মিলিয়ন আমার এখানে কি আছে, ইনক্লুড আছে বা অন্তর্ভুক্ত আছে বিগিনিং এর ভিতরে। এবং বলেছে এন্ড অফ দ্য ইয়ার, মানে এন্ডিং ব্যালেন্সের ভিতরেও আমার প্রেফার্ড স্টক 200 আছে। তার মানে আমাকে এখানে কিন্তু প্রেফার্ড স্টক আসবে না, আমি কিন্তু প্রথমেই বলেছি যে প্রেফার্ড স্টক থাকলে আমরা সেটাকে বাদ দিয়ে দিব। আর এখানে আমাদের বলেই দিয়েছে বিগিনিং এবং এন্ডিং এর ভিতরে 200 মিলিয়ন করে প্রেফার্ড স্টক ইনক্লুডেড আছে। তাহলে ব্যালেন্সটা যখন আমরা ব্যালেন্স বিগিনিং ব্যালেন্স দিব, তখন অবশ্যই এই 1206 থেকে আমরা 200কে মাইনাস করে তারপরে বসাবো। ঠিক আছে, তাহলে যেটা পাবো এটা কমন শেয়ার হোল্ডার্স এর ইকুইটি। ঠিক আছে, কারণ 200 তো এখানে আমার প্রেফার্ড স্টক, এটা তো আসবে না। তাহলে আমরা এই জন্য মাইনাস করে তারপর এখানে লিখেছি। তারপরে আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল প্যাটার্নে যাবে। তারপরে আমাদের এখানে নিট ট্রানজেকশন উইথ কমন শেয়ার হোল্ডার্স এ কি কি আসে, কমন শেয়ার ইস্যু আসে। তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে ইস্যু অফ শেয়ার কত। ইস্যু অফ শেয়ার এখানে আছে 45, এই যে এখানেও 45 দিয়ে আছে। ঠিক আছে, আমরা এই প্যাটার্নটা দেখবো, আগের ম্যাথটা কিন্তু এই প্যাটার্নটা করেনি। তারা কিন্তু একটু ওলট পালট করেছে, হ্যাঁ, ডিভিডেন্ড থেকে ইস্যু মাইনাস করেছে। সেগুলো করব না, আমরা ইস্যুতে ইস্যু লিখবো, ইস্যু থেকে ডিভিডেন্ড থেকে মাইনাস করব। এই প্যাটার্নটাই আমাদের মূল প্যাটার্ন যেটাকে বলা হয়। তারপরে আমি বলবো যে কমন ডিভিডেন্ড থাকবে, সেটাকে আমি মাইনাস করবো। তো কমন ডিভিডেন্ড আছে 94, এটা আমার দিতে হবে, পেইড করতে হবে। সো মাইনাস করলে যেটা পাবো, এখানে আমার মাইনাস ফিগার এসেছে, তাহলে এটা আমার নিট ক্যাশ কন্ট্রিবিউশন। ঠিক আছে, এটা ওরা ওরা কি করেছে, এটা আবার অ্যান্সার করেছে। তুমি একবারে অ্যান্সার না করলেও হবে, মানে এখানে ভাগে ভাগে আনসার না করলেও হবে, তুমি একবারে তোমরা এটা করে আগেরটার মতো আনসার করতে পারো। তো এখানে আমরা 49 রাখি, এটাও হবে আমাদের 957, এটা আমাদের দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমরা 49 রাখলাম এ পর্যন্ত। তারপর এখানে আমাদের কি করতে হবে, কম্প্রিহেনসিভ ইনকামকে যোগ করতে হবে, আদার কম্প্রিহেনসিভ ইনকামকে যোগ করতে হবে, নেট ইনকামকে যোগ করতে হবে। নাহলে এখানে নেট ইনকাম আছে 241, এই যে নেট ইনকাম 241। তারপরে আমাদের আদার কম্প্রিহেনসিভ ইনকামের ক্ষেত্রে আমরা দেখবো এই যে আনরিয়ালাইজড গেইন 24। তাহলে এই যে আনরিয়ালাইজড গেইন আগেরটার মতোই কিন্তু। তারপরে আমাদের দেখতে হবে এখানে আরো কি কি গেইন আছে, আর কোনো গেইন নেই। তাহলে আমাদের এখানে লস আছে, এই যে ফরেন কারেন্সি লস 11, এই যেখানে লসটা লিখেছে। লিখার পরে এখানে আমাদের দেখতে হবে প্রিফার্ড ডিভিডেন্ডও আছে কত, 15। প্রিফার্ড ডিভিডেন্ড আসবে না, সো মাইনাস করে, এই যে মাইনাস করেছে। ঠিক আছে, এটা কিন্তু এই কলামেও মাইনাস করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা বের করতে হবে না, একসাথে মাইনাস করে এখানে নিটটা বসাতে পারো। তারপর এখান থেকে আমাকে যদি ক্যালকুলেশন করি আমার কত বের হবে, 1196, এটা বের হবে। এবং আমাকে বলেছে এটা না বের হলে তোমাদের যেটা মনে হয় বের হবে, এই যে 1396। ঠিক আছে, ক্যালকুলেশন করলে। কেন বলছে, কারণ এই যেখানে আমাদের 200 মিলিয়ন প্রেফার্ড স্টকটা আছে, এটাও কিন্তু আমার এন্ডিং এও আছে, দেখো এন্ড অফ দ্য ইয়ার। তাহলে এন্ডিং এও যেহেতু আছে, তার মানে কি করতে হবে, এন্ডিংটা থেকে আমাকে মাইনাস করতে হবে আবার 200। ঠিক আছে, এই যে 200টা মাইনাস করলে আবার এই আনসারটা আসবে। ঠিক আছে,
এই ম্যাথ গুলো হচ্ছে তোমরা বাসায় করবা, বারবার ক্যালকুলেশন গুলো করবা। এখানে দেখবা অনেক সময় তোমাদের ক্যালকুলেশন করার সময় একটা ঝামেলা লাগতে পারে। ঠিক আছে, ঝামেলা যেন না হয় সেই জন্য তোমরা কি করবা, ক্যালকুলেশন গুলো বারবার বাসায় করবা, মানে ম্যাথ গুলো করবা। করলে দেখবা যেখানে অনেক অনেক ঝামেলা বের হতে পারে, যেখানে ক্যালকুলেশন কেন মিলছে না, বা অনেক সময় দেখা যায় যে বইতেও ভুল থাকতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই জন্য বারবার করতে হবে। ঠিক আছে, ফিনান্সের ম্যাথ গুলো কিন্তু বারবার না করলে ভুলে যাবা। তো এখানে বলে দিয়েছে যে এন্ডিং ব্যালেন্সে, বিগিনিং ব্যালেন্সে 200 মিলিয়ন ইনক্লুডেড ছিল, তার কারণে আমি মাইনাস করে তারপরে ম্যাথটা করেছি। যখন করবে তোমার ডিরেক্ট এই টাকাটা চলে আসবে। ডিরেক্ট যদি এই টাকাটা চলে আসে আমাদের ব্যালেন্স, তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এন্ডিং ব্যালেন্স। আর ঠিক আছে, কারণ আমরা কিন্তু $200 প্রথমে মাইনাস করেছি, তাহলে ক্যালকুলেশন করলে কত পাবো আমরা, 1196। এবং বাট আমাদের এই ব্যালেন্সটার সাথে কিন্তু এখানে মিলেনি, দেখো এখানে কত আছে, 1396। তাহলে কি এইটার সাথে তো আমার এটা মিলতে হবে বলেছিলাম, আমি যে ফর্মুলেট করে বের করব, রিফর্মুলেট করে যে আমি বের করব, এই ব্যালেন্সটার সাথে আমাকে অবশ্যই আমার কোয়েশ্চেনের এন্ডিং ব্যালেন্সটা মিলতে হবে। বাট এখানে কিন্তু মিলেনি। কারণ কি, কারণ এখানে বলে দিয়েছে এনডিকে কত আছে, 200 মিলিয়ন। তাহলে এই যেখানে 1396, এই যে এখান থেকে 200 মাইনাস করে দিলে তখন তুমি দেখবা তোমার ব্যালেন্সটার সাথে এটা মিলে যাচ্ছে। তার মানে তোমার ম্যাথ কি রাইট হয়েছে। সেই ক্যালকুলেশন গুলো বারবার করবা। এটা কিন্তু আগের প্যাটার্নেই ম্যাথ, এবং দেখো এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু বারবার বলছি যে তোমাদের এই যে অধ্যায়টা থেকে এরকম টাইপস অফ ম্যাথ গুলো আসবে, রিফর্মুলেটেড ব্যালেন্স শিট, বা তোমরা দেখো ব্যালেন্স শিটটা করছো না, রিফর্মুলেটেড ইনকাম স্টেটমেন্ট, ইনকাম না সরি, এটা হচ্ছে রিফর্মুলেটেড কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। ঠিক আছে, এরকম তোমাদের রিফর্মুলেটেড ক্ষেত্রে ইনকাম স্টেটমেন্টও থাকে, আবার রিফর্মুলেটেড ক্ষেত্রে ব্যালেন্স শিটও থাকে। ঠিক আছে, অনেক টাইপের রিফর্মুলেটর ম্যাথ আছে, এই তিনটা নিয়মই তোমাদের মূলত মনে হয় থাকার কথা। তো এটা খুব ভালোভাবে করবো। আমরা এখন মালিকানা সত্যটা বের করছি। আর এই যে 20 নাম্বার যে ম্যাথটা দেখবো, এইখানে আমরা একটু একটু দেখবো, এইখানে হচ্ছে আমাদের রিফর্মুলেটেড ব্যালেন্স শিটের সাথে মিল আছে এই ম্যাথটাতে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এই অঙ্কটাতে বলে যেটা একটা ছোট অঙ্ক, কিন্তু ছোট হলেও এই ব্যাটটাতে কিন্তু একটু বেসিক, বা বেসিক বলবো না, এটা একটু ফর্মুলা রিলেটেড, বা এটাও হচ্ছে একটা প্রো ফার্মা রিলেটেড। আমি সেটা তোমাদের একটু পরে দেখাবো এটা কিসের সাথে মিলবে। প্রবলেম 20 এখানে বলেছে, আগে কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলেছে। এ ফার্ম হোল্ডিং টাকা 432 মিলিয়ন ইন ইন্টারেস্ট বিয়ারিং ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে কি, এফ এ আমার গিভেনে কি কি আছে সেগুলো আমি বলেছি আগে নোট ডাউন করার জন্য, যে আমাকে কি কি দেয়া আছে। এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেয়া আছে কত, 432। এই যে 432 মিলিয়ন দেয়া আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তারপর আমি দেখবো এখানে কি বলেছে, উইথ ফাইন্যান্সিং ডেট 1891। ঠিক আছে, 1891, তাহলে এটা হচ্ছে কি আমার ফাইন্যান্সিয়াল ডেপ্ট দেয়া আছে। তাহলে ফাইন্যান্সিয়াল ডেপ্ট কি, আমি ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস লিখবো এখানে। ঠিক আছে, আমি ডেপ্ট কথাটা লিখবো না, আমি অব্লিগেশনস লিখবো। এবং এটাকে হচ্ছে এফ ও দ্বারা আমরা বলবো, কারণ আমাদের প্রো ফরমা যেটা আছে সেখানে আমাদের এই ডেপ্টটাকে এফ ও বা হচ্ছে অব্লিগেশনস দ্বারা বুঝিয়েছে। ঠিক আছে, তাহলে ফাইন্যান্সিয়াল এসেট দেয়া আছে 432, আর অব্লিগেশনস দেয়া আছে কত, 1891, এটাই লিখেছে মিলিয়ন। এখন আমাকে বলেছে রিপোর্টেড শেয়ার হোল্ডার্স ইকুইটি 597 মিলিয়ন, মানে শেয়ার হোল্ডার্স এর যে ইকুইটি, ঠিক আছে, ইকুইটিটা কত দেয়া আছে, 597 মিলিয়ন, মানে কমন শেয়ার হোল্ডার্স এর মালিকানাটা এত। এই যেখানে লিখেছে সিএসসি, কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি, সিএসসি এর ফুল মিনিং কি, কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। এটা আমাকে ব্যালেন্সটা তারা দিয়ে দিয়েছে। এখন আমাকে বলেছে হোয়াট ওয়্যার ইটস নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ঠিক আছে, নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট বের করতে বলেছে। সহজভাবে যদি বলতে চাই, তাহলে দেখবা যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিড, তাহলে আমার ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেয়া আছে
ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসও দেয়া আছে, মানে আমার অ্যাসেটও আছে, ডেপ্টও আছে। তাহলে আমি এই নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কিভাবে বের করব? তাহলে এটার আমার ফর্মুলাটা হয় কি, এনএফএ। এই যে নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এনএফএ। এনএফএ বের করার সূত্র হচ্ছে এফ এ মাইনাস এফ ও। ঠিক আছে। নর্মাল বেসিকে যদি আমি বলি যে তুমি তুমি কি করবে, নর্মালি সম্পদ থেকেই তো বাদ দিবা, তাই না? তাহলে এখানে যদি আমি বললাম এফ এ মাইনাস হচ্ছে এফ ও। ঠিক আছে, তাহলে আমার এখানে কি দাঁড়ালো, যে আমি অ্যাসেট থেকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে ফাইন্যান্সিয়াল ডেপ্টটা বা অব্লিগেশনস থেকে মাইনাস করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এটা কিন্তু আমার প্যাটার্ন। কিন্তু আমার এইখানে দেখা যায়, এখানে তুমি যতগুলা ম্যাথ করবা ম্যাক্সিমাম ম্যাথগুলোতে দেখবা কি অব্লিগেশনসটাই বেশি থাকে। ঠিক আছে, মানে আমার এখানে দায়টাই বেশি থাকে, অ্যাসেটটা কম থাকে। সেই ক্ষেত্রে কি করা যায়, সেই ক্ষেত্রে তখন কিন্তু আমি আর নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট বের করতে পারবো না। কারণ তখন আমাকে বের করতে হবে নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। ঠিক আছে, এনএফও। কারণ কি, আমার দায় বেশি এবং আমার সম্পদ কম। সরি। আচ্ছা, আমার দায় বেশি আর হচ্ছে সম্পদ কম। তাহলে যদি দায় বেশি থাকে তাহলে কিন্তু আমি আবার বেসিকটা কিভাবে হবে, এনএফও। ফর্মুলাটা হবে এনএফও। তাহলে এনএফও দিয়ে আমি বুঝি কি, নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস ইকুয়াল টু এফও মাইনাস এফএ। মানে ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে বাদ দিতে হবে। তাহলে যদি আমি ডিডাক্ট করি তাহলে আমি যেটা পাবো এটা হচ্ছে আমার এনএফও বা নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। এখানে কিন্তু আমাকে বলেছে নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট বের করার জন্য। কিন্তু এখানে তো অ্যাসেট বের করা যাবে না, কারণ এখানে অ্যাসেটের পরিমাণ কম, দায়ের পরিমাণ বেশি। তাহলে আমাকে নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট না বের করে নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসটাকে দেখাতে হবে। ঠিক আছে, এই যেখানে বলে দিয়েছে উই উইল নট গেট নিট ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যাট দিস সিচুয়েশন। কারণ কি, এখানে অব্লিগেশনসটা বেশি। সো আমার এখানে অব্লিগেশনস থেকে যখন আমি অ্যাসেটটাকে ডিডাক্ট করব তখন আমি যে ব্যালেন্সটা পাবো এটা হচ্ছে আমার নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। এখানে আবার একটা ফর্মুলা আছে যে এই হচ্ছে রিফর্মুলেটেড ব্যালেন্স শিট। এই যে দেখো, এইখান থেকেই তোমাদের এই ফর্মুলাটা এসেছে বা এই প্যাটার্নটাই ফর্মুলা করেছে। যেমন যেমন তোমরা ওনার্স ইকুইটির একটা ছক পড়েছো, সেম ওয়েতে রিফর্মুলেটেড কমন শেয়ার হোল্ডার সিকিউরিটি তোমরা একটা প্রো ফর্মা পড়েছো। আর এখন হচ্ছে রিফর্মুলেটেড ব্যালেন্স শিটের ফর্মুলা থেকে আমাদের ব্যাটটা দিয়েছে। তাহলে প্রথমে দেখো কি বলেছে, অপারেটিং অ্যাসেট থাকবে। অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লাইবিলিটিস যদি মাইনাস করো তাহলে তুমি কি পাবা, নিট অপারেটিং অ্যাসেট। অপারেটিং এর ক্ষেত্রে সবসময় দেখা যায় যে পরিচালন, যেটা পরিচালন সম্পদটা বেশি থাকে, পরিচালন দায়টা কম থাকে, তখন আমরা নিট অপারেটিং অ্যাসেটটা পাই। ঠিক আছে, এন ও এ যাকে বলে। তাহলে ও এ মাইনাস ও এল। ঠিক আছে, অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লায়াবিলিটিসটা মাইনাস করে দিলে। আরেকটা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে দেখো, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনসটাকে আগে লিখেছে, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকে লিখেছে। তাহলে নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস বা এনএফও, ফর্মুলাটা কি, এফও মাইনাস এফ এ। এখানে আমার অব্লিগেশনসটা বেশি, অ্যাসেটটা কম। ঠিক আছে। আর যখন আমার এনএফওটা আমি পাবো, এই এনএফওর সাথে যখন তুমি সিএসসিটাকে যোগ করবা, বা তোমার এই যে এনএফও মানে নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, দায়ের পার্টটা মনে করো, তুমি যখন একটা আগে ক্লাস 9-10-এ তুমি যখন আর্থিক বিবরণী করতা তখন কি করতা, তোমার একটা পার্ট ছিল সম্পদের, আরেকটা পার্ট ছিল দায় এবং মালিকানা সত্ত্বের। ঠিক আছে। তাহলে যখন আমরা দায়ের পার্টটা করতাম তখন আমরা কি করতাম, দায়ের সাথে মালিকানা সত্ত্বকে যোগ করে দিতাম। তাহলে দেখো, নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস আমার একটা দায়, তাই না? তাহলে এই যে নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এর সাথে যদি আমি কমন শেয়ার হোল্ডার সিকিউরিটিটাকে প্লাস করে দেই তাহলে আমি কি পাবো, তাহলে কিন্তু আমি নেট অপারেটিং অ্যাসেটটা পাবো। এই যে, কারণ দেখো এন ও এ যে ব্যালেন্সটা আসবে, এই ব্যালেন্সটা কিন্তু আমার এনএফও প্লাস সিএসএ তেও সেম সেম ব্যালেন্সটাই পাবো। তার মানে কি, আমাকে যদি বলে প্রশ্নতে যে এন ও এ বের করো বা নেট অপারেটিং অ্যাসেট বের করো, তখন যদি তোমার অপারেটিং অ্যাসেট আর অপারেটিং লাইবিলিটিস থাকে তাহলে তুমি নর্মালি বের করতে পারবা অপারেটিং অ্যাসেট থেকে অপারেটিং লাইবিলিটিস মাইনাস করে। কিন্তু যদি তোমাকে এই অপশনস গুলা না থাকে, তোমাকে যদি ফাইন্যান্সিয়াল এলিমেন্টস গুলা দেয়া থাকে এবং সিএসসি দেয়া থাকে, তখন তুমি নিট অপারেটিং অ্যাসেটটা বের করবা কিভাবে, নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস এর সাথে সিএসসিটাকে যোগ করে। এটা কেন বললাম, এই প্যাটার্নটা ফলো করবা, মুখস্থ করবা, এটা কিন্তু একটা প্রো ফর্মা। এটা কেন বুঝিয়েছে, তোমাদের এই ম্যাথটার মধ্যে এটা আছে।
দেখো, আবার রিকোয়ারমেন্ট এটাও কিন্তু আমাদের প্রো ফর্মার সাথে মিলে যাবে। এবং 2 নাম্বারটা কিন্তু আমাদের এখানে বলেছে হোয়াট ওয়ার ইটস নিট অপারেটিং অ্যাসেট। ঠিক আছে, নিট অপারেটিং অ্যাসেট মানে NOA, এই যেখানে দেখিয়েছি না NOA, এটা জানতে চেয়েছে। বাট দেখো, এটা জানতে চাওয়ার জন্য আমাদের কিন্তু অপারেটিং অ্যাসেট, অপারেটিং লায়াবিলিটিস লাগবে, সেগুলো কিন্তু এখানে নেই। তার মানে আমাদের না থাকলে কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু এখানে নিট ফিনান্সিয়াল অব্লিগেশনসও দেওয়া আছে, এবং আমাদের লাস্টে একটা বলে দিয়েছে শেয়ার হোল্ডার্সদের ইকুইটির পরিমাণটা 597। তাহলে আমি NFOর সাথে যদি CSE টাকে প্লাস করে দিই, তাহলে আমি যেই ব্যালেন্সটা পাবো, এটা হচ্ছে আমার নেট অপারেটিং অ্যাসেট বা NOA। তাহলে একটা জিনিস কিন্তু অনেকভাবে বের করা যায়। এখন এইটা কিন্তু তোমাদের নর্মাল, যদি তোমরা ব্যাখ্যা ছাড়া মুখস্থ করতে চাও যে NFO ইকুয়াল টু FO মাইনাস FA, ব্যাখ্যা ছাড়া পড়লা, বা NOA ইকুয়াল টু NFO প্লাস CSE, এগুলো যদি সারাদিনও পড়ো এই ফর্মুলাগুলো মনে থাকবে না। তো এগুলা ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করবা, যে এই যে তোমার প্যাটার্নটা, এটা কিন্তু এভাবে মুখস্থ করলে মনে থাকবে না। এটা মুখস্থ করার জন্য তোমাকে অবশ্যই এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে, যে এইখানে কি কি আমার প্যাটার্নটা কি। প্যাটার্নটা তুমি যদি না জানো, যেমন আর্থিক বিবরণী বা মালিকানা সত্ত্বা বিবরণী যখন তোমরা করেছো যে ইন্টারমিডিয়েটে, তখন কিন্তু তোমাদের এক একটা ছক মনে রাখতে হয়েছে না, যে আমার মালিকানা সত্ত্বের উপাদানগুলা কি কি, বা সম্পত্তির উপাদানগুলা কি কি, দায় কি কি। তো সেম ভাবে এখানেও আমাদের ওই ওই প্যাটার্নটাই ফলো করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু তোমার কাছে অনেক ঝামেলা মনে হবে। এই ছকটা দেখলে কিন্তু মনে হয় যে অঙ্কটা মনে হয় একদম সহজ। ঠিক আছে, কিভাবে আমরা নিট অপারেটিং অ্যাসেটটা পেলাম, কিভাবে আমরা নিট ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস পেলাম। তো এইভাবে এই ছক যদি মনে রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমরা ইজিলি পারবা। ঠিক আছে, তাহলে দেখবে কি এত ভেজাল হবে না, ফর্মুলা মুখস্থ করা লাগবে না, বুঝতে পারলে নর্মালি বেসিক থেকে লিখতে পারবা। তো যতগুলো ব্যাচ তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটা বাসায় করে ফেলবে। আমি লাস্টে আজকে আমার 6 মিনিট আছে, আমি একটু দেখি, আজকে তো কেউ জয়েন করেনি তেমন। আচ্ছা, যদি যে ক্লাস করছো তোমার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে প্রশ্ন করতে পারো যদি না বুঝে থাকো। সমস্যা আছে কোথাও? নো ম্যাম, সব বুঝেছে। ওকে, ঠিক আছে। লাস্টে একটা ম্যাথ জাস্ট আমি এটা বলে দিচ্ছি, তারপর এটার উপরে তোমাদের আর একটা ক্লাস সম্ভবত হবে, হলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। বাট তোমাদের যতগুলো ম্যাথ আমি করিয়েছি PDF এর সবগুলো এর আগে আগে করে ফেলার চেষ্টা করো। ওকে, এর মধ্যেও দেখবা প্রবলেম বের হতে পারে, সো প্রবলেম থাকলে ওগুলা বললে বুঝিয়ে দেওয়া হবে। 22 নম্বর অঙ্কটা দেখবো, এখানে আমাদের সেলস আছে। এখানে আমাদের বলেছে কি, দেখো গ্যাপের গ্যাপের একটা ফর্মুলা দেওয়া আছে এখানে, কিন্তু আমরা রিফর্মুলেট করব। রিফর্মুলেট করার জন্য আমাদের প্যাটার্নটা কিন্তু বলেছে আমাদের প্রো ফর্মাটা আলাদা হবে। যেমন এখানে বলেছে যে ইনফরমেশনটা 2018 এবং প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড দ্য স্টেটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স, মানে আমাদের আয় বিবরণীও বলেছে, এবং আমাদের বলেছে আন্ডার ইকুইটি, আচ্ছা শেয়ার হোল্ডার্স এর ইকুইটি বের করার জন্য বলেছে। এবং বলেছে শেয়ার হোল্ডার্স বিগিনিং দেয়া আছে 3270 মিলিয়ন অ্যামাউন্টস, মানে এটা হচ্ছে আমার শেয়ার হোল্ডার্স এর ইকুইটির বিগিনিং অ্যামাউন্টটা দেয়া আছে, যেটা দিয়ে আমরা ম্যাথটা স্টার্ট করি শেয়ার হোল্ডার্স ইকুইটির ক্ষেত্রে। তাহলে আমরা আগে আমাদের শেয়ার হোল্ডার্স ইকুইটিতেই যাব। ঠিক আছে, কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি কিভাবে বের করব। তাহলে প্রথমে আমার লাগবে কি বিগিনিং ইকুইটি। তাহলে দেখো, এখানে কিন্তু আমাকে বিগিনিং ইকুইটি দিয়েই দিয়েছে 3270। আচ্ছা, এখানে কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই যে এখানে 3270, এটাই আমরা বসিয়েছি 3270। তাহলে আমাদের নর্মাল যে প্যাটার্নটা ছিল, এখানে শেয়ার ইস্যু থাকলে আমরা যোগ করি, তারপরে কমন ডিভিডেন্ড থাকলে মাইনাস করি, তাহলে আমরা আমাদের প্যাটার্ন মোতাবেকই যাব। তাহলে প্রথমে আমরা কি করব, শেয়ার ইস্যু দেখবো আছে কিনা, এই যে আছে শেয়ার ইস্যু। তাহলে এই যে শেয়ার ইস্যু 680, এটাকে কি করব, আমরা প্লাস করব। এই যে এখানে কিন্তু শেয়ার ইস্যুকে অ্যাড করেছে ওরা, কিন্তু ফর্মুলা অনুযায়ী করেনি বা প্রো ফর্মা অনুযায়ী করেনি, আমরা কিন্তু আমাদের যে প্যাটার্ন আছে সেটা অনুযায়ী করব। তাহলে এই যে শেয়ার ইস্যু এখানে কত আছে 680, এটাকে প্লাস করতে হবে। এবং এখান থেকে আমাদের কি করতে হবে, কমন ডিভিডেন্ড আছে, এই যে কমন ডিভিডেন্ড পেইড, এটাকে আমরা মাইনাস করব, ডিডাক্ট করব। তাহলে এই যে 140-কে কি করেছে, এখানে লেস করেছে, মাইনাস করেছে। ঠিক আছে,
তারপরে আমাদের কথা কি, এরপর আমরা নিট ইনকাম বা নিট লস থাকলে সেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। বাট এখানে কিন্তু আমাদের নিট ইনকাম কোথাও দেয়া নেই। দেয়া না থাকার কারণে কিন্তু এখানে বের করেছে নিট ইনকাম। ঠিক আছে, নিট ইনকামটা কিভাবে বের করেছে এটা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বলবো। ইনকাম স্টেটমেন্ট আজকে আমি সময় পাবো না। তাহলে এখানে নিট লস যেটা আমার থাকবে, বা নিট ইনকাম থাকে আমি প্লাস করব। আর নিট ইনকাম যদি না থেকে নিট লস থাকে তাহলে সেটাকে আমি কি করবো, ডিডাক্ট করব। এই যেখানে কিন্তু তাই করেছে। তারপরে দেখো এই যে আনরিয়ালাইজড গেইন আছে, তাহলে এটা হচ্ছে আমার অর্জন 76, এটাকে আমার কি করতে হবে, প্লাস করতে হবে এই যে। তারপরে হচ্ছে এখানে কি আমার কোনো লস আছে কিনা সেগুলা দেখতে হবে। ঠিক আছে, যে আমার ফরেন কারেন্সি লস এগুলা কি আছে না, এখানে কিন্তু এগুলা কোনো কিছু নেই। তাহলে কিন্তু আমার আসবে না। দেখো ইনকাম ট্যাক্স, এটা কিন্তু আমার মালিকানা সত্ত্বতে আসবে না। সো এটা কিন্তু আমার এই প্যাটার্নেও আসেনি। তারপরে সেলস, এটাও কিন্তু আমার মালিকানা সত্ত্বতে আসবে না, এটা ইনকাম স্টেটমেন্টে আসবে। কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এটাও কিন্তু মালিকানা সত্ত্বতে আসবে না। এটা কোথায় যাবে, এটাও আমার ইনকাম স্টেটমেন্টে যাবে, সেগুলা বাদ। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, এটাও আমার ইনকাম স্টেটমেন্টে আসবে, এটা কিন্তু মালিকানা সত্ত্বতে আসবে না, সো এটাও বাদ। তার মানে যেগুলো আমার ইনকাম স্টেটমেন্টের উপাদান সেগুলো আসবে না। সেগুলো বাদে আমি আমার যে প্যাটার্নে বা যে ছকটাতে আমি যেগুলো পড়েছি সেগুলোর বাইরে কোনো কিছু এখানে আসবে না। জাস্ট ক্যালকুলেশন করে দিলে তুমি একটা এন্ডিং ব্যালেন্স পাবা। এটাই হচ্ছে তোমার রিফর্মুলেটেড ইনকাম ইকুইটি স্টেটমেন্টের একটা ব্যালেন্স। এখন আমার যেহেতু একটু 2 মিনিট সময় আছে, আমি ইনকাম স্টেটমেন্টটা তোমাদের বলে দিই। এখানে দেখো ইনকাম স্টেটমেন্টেও তোমাদের আলাদা করে মনে হয় একটা চ্যাপ্টার থাকতে পারে। আমি নট শিওর, এটা আমার একটু দেখতে হবে। যাই হোক, এটা একটা আলাদা ম্যাথ। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট এখানে কেন দিয়েছে আহ আমি জানি না, বাট এইসব এই টাইপস এর ম্যাথে তোমাদেরকে এত ভেজাল করবে না আমার মনে হয়। এখানে তোমাদের ইনকামটা দিয়ে দিবে, আর যদি না দেয়া থাকে, কারণ এটা একটা বোর্ড কোয়েশ্চেন, যদি না দেয়া থাকে সেই ক্ষেত্রে তোমাদের এখানে বের করতে হবে। বের করতে হবে কি, আমার সেলস আছে। ঠিক আছে, সেলস কিন্তু দেয়া আছে। দেখো সেলস দেয়া আছে কত টাকা, 4458। তাহলে আমার সেলসটাকে লিখতে হবে বিক্রয়। এখন আপনার কথা, আমার বিক্রয় দেয়া আছে, আমার আয়। এখন আমার এই সেলস থেকে আমাকে কি বাদ দিতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের ওই যে ছোটবেলার আমরা আয় ব্যয় বিবরণী যেভাবে করতাম, বিশদ আয় বিবরণী, সেই অঙ্কে চলে যেতে হবে। বিক্রয়, বিক্রয় থেকে আমাকে বাদ দিতে হবে কি, বিক্রিত পণ্যের ব্যয়। এখানে দেখো আছে এই যে কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে 3348, এই যেটাকে কি তুমি ডিডাক্ট করবে, এখানে মাইনাস সাইন দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। দিলে তুমি এখানেও একটা কি পাবা, একটা অ্যামাউন্ট পাবা, সেটা হচ্ছে তোমার গ্রস প্রফিট। গ্রস মার্জিন দিয়েছে, গ্রস প্রফিট দিলেও হবে। তারপরে আমরা কি করতাম, অপারেটিং এক্সপেন্সকে বাদ দিতাম। তাহলে অপারেটিং এক্সপেন্স মধ্যে কি কি আসে, যেমন সেলিং এক্সপেন্স আছে, পরিচালন ব্যয় যেগুলা, ঠিক আছে, সেলিং এক্সপেন্স আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট আছে, স্যালারি আছে, আরো আদার্স অনেক, রেন্ট আছে, অনেক কিছু কিন্তু আমাদের ব্যয় আছে। তো সেখান থেকে আমরা সেলিং এক্সপেন্স, তারপর যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, এটাকে যদি আমরা ডিডাক্ট করে দেই তাহলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। ঠিক আছে, যে অ্যামাউন্টটা পাবো সেটা আমাদের যদি এই যে 1680, এখন এটাকে আমাদের কি করতে হবে, অপারেটিং এক্সপেন্সটা কিন্তু মাইনাস করতে হবে, এখানে মাইনাস সাইনটা দেয়নি, মাইনাস করতে হবে। তাহলে গ্রস প্রফিট থেকে যখন তুমি অপারেটিং এক্সপেন্সকে মাইনাস করে দিবা তখন তুমি একটা কি পাবা, অপারেটিং লস, অপারেটিং ইনকাম